আপনাকে আমি অনেক ফলো করি আমরা ভারত থেকেই। এবং আপনাদের যে সাফল্য, মানে আধুনিকতার যুগে এসে আপনাদের প্রচুর সাফল্যে আপনারা পৌঁছে গেছেন, যেটা আপনারাও কল্পনা করতে পারেন না। এবং আপনাদের সঙ্গে যারা যুক্তি তর্ক করে চলে যায়, ফিরে যায়, তারা কিন্তু সবাই অনুধাবন করে। হয়তো তারা সামনাসামনি সেটা বলতে পারেন না। আর আপনার যে পারফরমেন্স যেটা হচ্ছে, সেটা আমাদের খুবই ভালো লাগে। আপনাদের জন্য সর্বসময় শুভকামনা থাকলো আপনাদের জন্য। এবং আমরা আরো আশা করব যে ইমরান বিন বশির ভাই এবং আপনি আছেন এবং রাহান জুয়েল ভাই, প্রত্যেকের লাইভ আমরা শুনি। এবং আপনাকে একটা রিকোয়েস্ট করছি যে আপনার একটা লাইভ আমরা দেখতে চাই। আমাদের ওই ভারতের রাহুল ব্রাদার, রাহুল আছে না? হ্যালো। হ্যাঁ, হ্যাঁ, শশা হ্যাঁ, হুজুর যিনি উনি, আরকি। হ্যাঁ হ্যাঁ, উনি সবাইকে একটু চ্যালেঞ্জ করেন, আপনাকে একটা ইসলামিক পক্ষ বিপক্ষে নিয়ে একটা লাইভ করলে খুবই উপকার এবং খুব মানে আনন্দ পেতাম বা ভালো লাগতো। আমাদের খুব অনেক কিছু জানার বাকি আছে, ওগুলো জানতে পারতাম যে কোনো একটা বিষয় ব্রাদার রাহুলের সাথে। অবশ্যই, অবশ্যই আপনি যে তাহলে তাকে বলেন যে আমার লাইভে আসতে। আর যদি সে মনে করে আমার লাইভে আসলে তাকে আমি হয়তো কথা বলতে দিব না, এরকম যদি তার কাছে মনে হয় যে এই লাইভে আসলে তো কথা বলার সে সুযোগটা পাবে না বা তার সাথে অন্যায় করা হবে, এরকম যদি সে মনে করে, তাহলে অন্য আরেকটা নিরপেক্ষ প্ল্যাটফর্ম সে খুঁজে বের করতে পারে। খুঁজে বের করে কোনো একজন আলেমকে নিয়ে সাথে নিয়ে উনি আসতে পারে। তাহলে ওনাদের সাথে আমি অবশ্যই কথা বলব। ওনারা ২ জন থাকবে এবং মুশফিক মিনারকেও যদি তারা আনতে চায়, তাহলে মুশফিক মিনারকে আনতে পারে। সেইখানে আমি অবশ্যই কথা বলব। আ কিন্তু ব্রাদার রাহুল তো কোনো আলেম না। আলেম ছাড়া তো কথা বলে আসলে সে জিতলো কি হারলো হ্যাঁ, এটা দিয়ে তো আসলে উনি কারোর কাছে যায় উনি তো না। নিজেকে উনি তো নিজেকে খুব বড় মাপের আলম্বনে মনে করো নিজেকে এবং দাবি করে খুব। না, না, এটা সেই জন্য আলেম হিসেবে দাবি করতে পারবেই না। কারণ তার এই ইসলাম সম্পর্কে কোনো শিক্ষাগত যোগ্যতা নাই। হ্যাঁ? ইসলামটা একাডেমিক পড়ালেখা আমারও নাই। ইনফেক্ট আমারও নাই। আ আ ইসলাম সম্পর্কে যে একাডেমিক সেই একাডেমিক পড়ালেখাটা তো তার নেই। সে হচ্ছে মুদির দোকানদার ছিল। সে হচ্ছে মোবাইল হ্যালো। ফোনের দোকান ছিল। মোবাইল ফোনের ও, ওই যে মানে ভিডিও মানে মোবাইল ফোনে ভিডিও আপলোড করে দিত। এই দোকানের দোকানদার ছিল সে। সেই দোকানদার টাইপের লোকের সাথে আমি ভাই কথা বলবো, এটা তো একটু মানে সম্মানে লাগে, হ্যাঁ? আ না, মানে আমরা কাউকে অসম্মান করতে চাই না। প্রত্যেক মানে পেশার মানুষেরই দাম আছে। কিন্তু ভাই একটা তো মিনিমাম স্ট্যান্ডার্ড দরকার হয় আলোচনা করার জন্য। এইজন্য বলেছি যে উনি উনি যদি চান তাহলে আ আলোচনা যদি করতে চান, তাহলে একটা যদি একটা আমার লাইভে তো খোলাই আছে। আমার লাইভে তো যে কেউ যেকোনো সময় চলে আসতে পারে। এটাতে কোনো সমস্যা নাই। আমি চেষ্টা করব তাকেও কথা বলার সুযোগ দিতে। কিন্তু যদি উনি চান যে উনি যদি মনে করেন, ওনারা যদি মনে করেন যে এই লাইভে আসলে আমি কথা বলতে দিব না বা এই লাইভে আসলে আমি তাকে হয়তো চেপে ধরবো। এমনভাবে তাকে চেপে ধরবো যে সে আর আ তা তার আর সুবিধা হবে না। এটা যদি মনে করে, তাহলে একটা নিরপেক্ষ প্ল্যাটফর্ম খুঁজে বের করে সেইখানে একজন আলেমকে নিয়ে আসতে হবে। কারণ আমি দেখেছি তার যে আলোচনাগুলা, বিশেষ করে আসাদ নূরের সাথে যে আলোচনাটা, সেখানে আমি দেখেছি সে মিথ্যা কথা বলে। সে একদম কোরআন হাদিসকে নিয়ে একদম ডাহা মিথ্যা কথাবার্তা বলতে থাকে। সে বলেছিল যে সূরা তওবা, সূরা তালাকের যে ৪ নাম্বার আয়াত আছে, সেই সূরা তালাকের ৪ নাম্বার আয়াতে নাকি অপ্রাপ্তবয়স্ক মেয়েদের বিয়ের কথা নাকি বলা হয় নাই। এটা নাকি মিথ্যা কথা, এটা নাকি নাস্তিকরা বানিয়েছে। সে এটাও বলেছিল যে ৯ বছর বয়সে নাকি আয়েশার সাথে মুহাম্মদের সহবাস হয় নাই। এটা নাকি নাস্তিকরা মিথ্যা বলে, নাস্তিকরা নাকি বানিয়েছে। এরকম নাকি কোনো হাদিস নাই। পরবর্তীতে আমি অনেকগুলা বেশ কয়েকটা আলোচনাতে দেখিয়েছি সে এই কথাগুলা মিথ্যা কথা বলেছে। এবং তার যে স্লাইড ছিল সেই স্লাইডটা আমি পুরাটা দেখেছি। দেখে আমি দেখেছি যে সে অনেকগুলা মিথ্যা কথা সে বলেছে। একটা রেফারেন্স সে দেখাচ্ছিল, সেই রেফারেন্সে একটা পত্রিকার নিউজ দেখাচ্ছিল। সেই পত্রিকার নিউজে লেখা ছিল একজন পুরুষের কথা, কিন্তু সে বলতেছে সে হচ্ছে একজন নারী। সে দেখাচ্ছে স্লাইডের ভিতরে পুরুষের কথা লেখা, কিন্তু সে মুখে বলতেছে সেটা একটা নারী। তো এরকমের অনেকগুলা জিনিস আমি দেখিয়েছি তার লাইফ সম্পর্কে। সে যে মিথ্যাবাদী, সে যে ভণ্ড এবং প্রতারক, এই জিনিসটা আমি আলোচনাতে যে সে আ মিথ্যা কথা বলে, তর্কে জেতার জন্য যে মিথ্যা কথা বলে, সেটা আমি বের করে দেখিয়েছি। এই কারণে যদি সে আলোচনা করতে চায়, তাহলে একজন আলেমকে সাথে থাকতে হবে। কারণটা এইটা, যে কারণ হচ্ছে আমি আ একটা জিনিস যদি সে বলে, আমি যদি সেটাকে চ্যালেঞ্জ করি, তাহলে যেন আমি আলেমকে দিয়ে জিনিসটাকে ভেরিফাই করে নিতে পারি। আমি নিশ্চিত যে কোনো আলেম
এই বিষয়ে মিথ্যা কথা বলতে পারবে না। কারণ আলেমদের মিথ্যা কথা বলতে হইলে অনেক সমস্যা হয়, সমস্যা আছে। আলেমরা সাধারণত মানে প্রকাশ্যে আইসা মিথ্যা কথা পট করে মিথ্যা কথা বইলা ফেলবে, এটা তারা করতে একটু তাদের সংকোচ হবে। এইজন্য আমি বলেছি যে, যেকোনো আলেমকে, অথবা যদি আলেমকে আনতে না পারে, তাহলে মুশফিক মিনারকে যেন সে নিয়ে আসে। এই ২ জন মিলে আসুক যেকোনো একটা নিরপেক্ষ প্ল্যাটফর্মে। তারা ২ জন থাকবে, আমি একা থাকবো। আর যদি তারা মনে করে আমারও সাথেও কারোর থাকতে হবে, তাহলে আমিও একজনকে নিয়ে আসতে পারি, অসুবিধা নেই। কিন্তু তারা ওই যে মুশফিক মিনার এবং রাহুল, এই ২ জন যদি থাকে তাহলে আমি অবশ্যই আলোচনা করতে রাজি আছি। অথবা রাহুল যদি অন্য কোনো বড় আলেমকে নিয়ে আসতে চায়, যিনি ইসলাম সম্পর্কে অনেক জানেন, যার একটা গ্রহণযোগ্যতা আছে, আ এ এরকমের আনতে হবে। দেখেন, বাংলাদেশ, ভারতে যারা নাস্তিক আছে, বাঙালি ভাষাভাষী যারা নাস্তিক আছে, তাদের ভিতরে তো আসলে আসিফ মহিউদ্দিন কে যদি আপনি ধরেন যে মানে কি, এর পজিশনটা কি? আপনার কি মনে হুম। হয় তার পজিশনটা কি? পজিশনটা তো উপরের দিকেই থাকবে, তাই না? একদম শীর্ষের দিকেই তো। অবশ্যই, অবশ্যই, ১ থেকে অবশ্যই, ৫ এর অবশ্যই। মধ্যে, হয়তো ১, ২ না হইলেও মনে ১ করেন ৫ থেকে এর ভিতরে ৩ তো এ অবশ্যই ১ থাকবে। থেকে ৩ এর ভেতরে অবশ্যই থাকবে। হ্যাঁ, তাহলে যদি নাস্তিকদের সাথে আলোচনা করতে হয় এবং আসিফ মহিউদ্দিনের সাথে আলোচনা করতে হয়, তাহলে তো একটা মুমিনদের পক্ষ থেকেও সেই রকমের একটা সমপর্যায়ের একটা মুমিনকে আনতে হবে, তাই না? এখন যদি রাস্তা থেকে একটা গরু ছাগল ধইরাই না মানে আসিফ মহিউদ্দিনের সাথে বসায়া দেয়, বা ধরেন আমি যদি বলি নাস্তিকদের মধ্য থেকে যাবে অ্যা মানে মাত্র গতকাল হপায় যে নাস্তিক হইছে, এরকমের একটা ছোট একটা বাচ্চা ছেলের আইনা যদি আমি মিজানুর রহমান আজহারির সাথে বসায় দেই। মিজানুর রহমান আজহারি হচ্ছে বাংলাদেশে যারা হুজুর আছে তাদের ভিতরে টপ হুজুরদের মধ্যে একজন, তাই না? আর হুম। আমি যদি হ্যাঁ, বলি নাস্তিকদের মধ্যে থেকে মাত্র গতকাল যে নাস্তিক হইছে এরকম একটা ছোকরা পোলা, যার বয়স হইতেছে ১৭ বছর, এই পোলাটা আমি বসায় দিলাম মিজানুর রহমান আজহারির সাথে। এটা তো ভাই হয় না, তাই না? মিজানুর রহমান আজহারির তো একটা সম্মান আছে। সে মুমিনদের ভিতরে টপ লেভেলের মানে হুজুর। তার সাথে তো আমি একটা ১৭ বছরের বালকরে বসায় দিতে পারি না, বা একজন গতকাল নাস্তিক হইছে এরকম কাউরে আমি বসায় দিতে পারি না। তাহলে তো মিজানুর রহমান আজহারির অসম্মান হয়। একইভাবে নাস্তিকদের মধ্যে তো আসিফ মহিউদ্দিন তো একজন প্রমিনেন্ট ব্যক্তি, হ্যাঁ? যদি ১ হুম, নম্বরেও নাও রাখেন, তাহলে ৫ এর ভিতরে তো রাখতেই হবে। তাহলে তো মুমিনদের মধ্য থেকেও তো ওই ১ থেকে ৫ এর মধ্যে কাউকে আনতে হবে ভাই। এটা একটা যেকোনো আলোচনাতে মনে করেন, আ বা এই যে বাংলাদেশের যে স্বাধীনতা যুদ্ধ ১৬ই ডিসেম্বর, যে বাংলাদেশের পাকিস্তান আর্মি যখন বাংলাদেশের মানে ভারত এবং বাংলাদেশের আর্মির কাছে সারেন্ডার করছিল, সেই সময় আ একজন জেনারেল ছিল, পাকিস্তানের পক্ষ থেকে একজন জেনারেল ছিল, ভারতের পক্ষ থেকে একজন জেনারেল ছিল। একজন জেনারেলের কাছে আত্মসমর্পণ করতে পারে। একজন জেনারেল কিন্তু একজন মনে করেন মানে যে হাবিলদারের কাছে কিন্তু আত্মসমর্পণ করতে পারে না। এটা স্ট্যান্ডার্ডটা মেইনটেইন করতে হয়। কে কোথা থেকে আসছে, কার পজিশন কি, এটা যেই আর্মি হোক, তার যে কোয়ালিফিকেশন, তার যে স্ট্যান্ডার্ড সেটা মেইনটেইন করতে হয়। একইভাবে যদি এই আলোচনা বা বিতর্ক যদি কেউ করতে চায়, তাহলে সেই স্ট্যান্ডার্ডটা তো মেইনটেইন করতে হবে ভাই। স্ট্যান্ডার্ড মেইনটেইন না করলে আমরা একটা সুনাহাগা বলদের কাছে যাবো, সে ১০০ একটা মিথ্যা কথা বলবে এবং চিৎকার চেঁচামেচি করবে এবং আমাদেরকে হুমকি দিবে, তোদেরকে মেরে লামু। এই লোক তো ভাই আসাদের সাথে লাইভ হওয়ার পরের দিন লাইভ করছে। লাইভের ভিতরে আসাদ এবং আব্দুল্লাহ মাসুদ, এই ২ জনকে হত্যার হুম, হুম। হুমকি দিচ্ছে, যে তাদের বাসা চেনে। তাদেরকে গিয়া তাদের বাসায় পৌঁছে যাবে নাকি সে। গিয়ে নাকি ব্রাদার জবাব রাহুল? দিবে। হ্যাঁ, এই লোক তো মানে হুমকি দিছে। তার পরদিন হচ্ছে এই যে আসাদ নূরের সাথে লাইভটা হইলো, আমি আপনাকে ভিডিও দেখাচ্ছি। আমার কাছে ভিডিওগুলা আছে। আমি ভিডিওগুলা সব কেটে রেখে দিছি। সে করছে কি, আ মানে কি বলতেছে আপনি শুনলেই বুঝতে পারবেন। আমি আপনাকে দেখাচ্ছি, দেখেন। এবং সে আরো একটা মিথ্যা কথা বলছে, যে সে নিয়ে সে মিথ্যা কথা বলছে। আ আচ্ছা, আমি আপনাকে তাহলে বের করেই দেখাই। যেহেতু আপনি প্রসঙ্গ তুলছেনই, তখন আমরা তথ্য প্রমাণগুলা বের করে দেখি এবং এনালাইসিস করি। আপনি যেহেতু উত্থাপন করেই ফেলছেন, দেখেন এটা হচ্ছে আ এই যে এখানে সব আমি রেখে দিছি। হ্যাঁ? সব এখানে একসাথে করা আছে। এই যে দেখেন, সে ছিল আগে মানে দোকানদার। এই যে ডান দিকে দেখেন তার ছবি। সে হচ্ছে একটা মানে মানে মোবাইল ফোনের দোকানদার ছিল। এর সাথে ভাই আমি কথা বলতে যাবো, এটা তো মানে অসম্মানজনক ভাই। এই যে ভিডিওটা এখানে আছে, ভবিষ্য পুরাণ সম্পর্কে সে একটা মানে স্টেপ বাটপারি করেছে। সে বলেছে ভবিষ্য পুরাণে নাকি মুহাম্মদের প্রশংসা করা আছে। কিন্তু এইখানে ভবিষ্য পুরাণ বইটা আমি দিয়ে দিয়েছি। ভবিষ্য পুরাণে মুহাম্মদকে আসলে পিশাচ, একটা দৈত্য বা একটা অসুর, এই টাইপের এইভাবে চিত্রায়িত করা হয়েছে। এইখানে বইটা আছে পুরা। বইটা প্রত্যেকটা লাইন বাই লাইন দেয়া আছে। আপনি পড়ে নিতে পারেন। আমি এত ডিটেইলস এ যাচ্ছি না।
একই সাথে এটা তো একটা মানে মানে একেবারে বেকুব টাইপের মানে বলদ। এ তো মানে কোনো কিছু জানে না। আপনাকে একটা ভিডিও দেখাই মেটাফিজিক্যাল সম্পর্কে সে কি বলতেছে সেটা একটু শোনেন, হ্যাঁ? সৃষ্টির ডেফিনিশনটা জানতে চাচ্ছি। মানে সৃষ্টির ডেফিনেশন যেটা কিছু ছিল না, অনিস্তস মানে নন এক্সিস্টেন্স থেকে এক্সিস্টেন্সে আসা। হ্যাঁ, তো এরকম একটা জিনিস দেখান। কোনটা? সৃষ্টি হচ্ছে এমন একটা জিনিস দেখান। এই তো আমাদের মেটাফিজিক্যাল ওয়ার্ল্ড গোটাটাই সৃষ্টি। না, সৃষ্টির ব্যাপারে মানে কিছু কি বই পড়েছেন? বলেন, আপনি বলেন, আমি তো বললাম। আপনি কি শুনতে পেয়েছেন? মেটাফিজিক্যাল ওয়ার্ল্ড গোটাটাই সৃষ্টি। মেটাফিজিক্যাল হুম। ওয়ার্ল্ড শুনতে পেয়েছেন আপনি কি বলল? অনেকেই উল্টোপাল্টা আছে, ওনার মানে ওনার একটা বাজে একটা অভ্যাস আছে ওই জঙ্গি রাহুলের। সেটা হচ্ছে ওই জঙ্গি রাহুলের একটা খুব বাজে অভ্যাস আছে, এই যে ভিডিও গুলো হয় না আপনাদের সঙ্গে, যে ভিডিও আমি একটা লালু ওস্তাদের সঙ্গে ওনার একটা ভিডিও দেখেছিলাম, রিয়েলটা উনি করেছেন কি কাটাকুটি করে অবশেষে নাস্তিক পালিয়ে গেল লিখে একটা, ওনার যে পেজ আছে উনি ছেড়ে দিল, হাজার হাজার লাইক, সোবানাল্লাহ মাশাল্লাহ ঝড়, ঠিক আছে। এই কাটাকুটি গুলো এটা উনি তো খুবই করেন, এটা তো এগুলো খুব এটা তো খারাপ সে লাগে। হচ্ছে তার নবীর থেকে শিখেছে। মানে তার নবী বলেছে যে যুদ্ধে ধোঁকা এবং প্রতারণা করা জায়েজ। কাফেরদের সাথে যুদ্ধের ক্ষেত্রে ধোঁকা এবং প্রতারণা করা জায়েজ। এই কারণেই তারা এই কাজগুলা করে। এই কাজটা তাদের ইসলাম সম্মত। তাদের নবী এটা শিখায় গেছে ভাই। আচ্ছা আমরা একটু শুনি যে এবার আপনি বলেন মেটাফিজিক্যাল কোনটাকে বলে, সৃষ্টি বলছেন। মেটাফিজিক্যাল বলতে কি বোঝায় যে শুনি। আমরা যদি এখন ঈশ্বরের অস্তিত্ব নিয়ে বা তার এক্সিস্টেন্স নিয়ে যদি আমরা কোনো সায়েন্টিফিক প্রমাণ চাই, তো আমাদেরকে বুঝতে হবে প্রথমে যে সায়েন্স কিভাবে কাজ করে, বিজ্ঞান কিভাবে কাজ করে, বিজ্ঞানের কাজের ফিল্ড কোনটা। তো আমরা যেটা দেখেছি বিজ্ঞানের কাজ বা তার কাজের ফিল্ড ময়দান যেটাই বলেন সেটা হচ্ছে মেটাফিজিক্যাল ওয়ার্ল্ডে। ওয়াও! মানে ওয়াও! শুনছেন, শুনছেন? বিজ্ঞানের কাজ নাকি হ্যাঁ, মেটাফিজিক্যাল ওয়ার্লড এ। বিজ্ঞানের কাজ নাকি মেটাফিজিক্যাল ওয়ার্লড এ। এত বলদ ভাই, এত বলদ আসলে এগুলা। মাদ্রাসার শিক্ষা এগুলো সব, মাদ্রাসার না, না স্টুডেন্ট তো এ এ সমস্যা। এই মাদ্রাসাতেও পড়তে পারেনি। এই মাদ্রাসাতে পড়ার যোগ্যতাও এর হয় নাই। মাদ্রাসাতে পড়লেও একটা কথা ছিল ভাই। এই বেকুবের মাদ্রাসাতে মেটা আচ্ছা আবারও শুনি, আরো শুনি। আরো বলবে। মানে বিগ ব্যাং, যে সিঙ্গুলারিটি থেকে বিগ ব্যাং হলো, হওয়ার পরে টাইম স্পেস অ্যান্ড এনার্জি তৈরি হলো। এরপর থেকে বিজ্ঞানের কাজ, এবং সেটা শুধুমাত্র মেটার কেন্দ্রিক, পদার্থ কেন্দ্রিক। পদার্থের বাইরে কোনো কাজ বিজ্ঞান করতে পারে না বা পারবে না, কেন বিজ্ঞান এটা ফিল্ড নয়। এবং সেটা হতে হবে আমাদের এই মেটাফিজিক্যাল ওয়ার্ল্ডে। শুনছেন, শুনছেন? তো আমরা মানে কত বড় বলদ এটা, কত বড় বলদ মানে আর আর আসিফ ভাই, আর একটা সমস্যা মেটাফিজিক্যাল। কি জানেন, এই যে আচ্ছা আর এই যে একটু ভিডিওগুলো পাগলামি। একটু দেখে নিই। একটু ভিডিওগুলো দেখে নিই তারপর আপনি আবার বলেন, হ্যাঁ? এখানে দেখেন কি বলে। আচ্ছা চলুন, আল্লাহ নবী নাকি 9 বছর আয়েশাকে সেক্স করেছে। মিথ্যা কথা। কোথায় আছে? বলা হয়েছে বাসর করা। বাসর মানে সেক্স। নাস্তিকদের মতে সেক্স ছাড়া কিছু নাই। বাসর করা মানে কি? বাসর কাকে বলে? যে কক্ষে ঢোকে সেটাকে বাসর বলে। যে ঘর, ওই কক্ষে ঢুকলে বাসরের জন্য সেক্স করতে হবে। আপনাকে কে বলেছে? কোন? আচ্ছা আমরা একটু দেখি যে এই যে দেখেন আবু দাউদ শরীফের হাদিস ৪৮৫১ নম্বর। এখানে দেখেন এই যে এই সময় আমি আমার সাথে সহবাস করেন তখন আমার বয়স ছিল ৯ বছর। এটা আয়েশার বক্তব্য। হ্যাঁ? সুনান আবু দাউদ ইসলামিক ফাউন্ডেশন থেকে বের হওয়া। এটা নাকি মিথ্যা কথা। নাস্তিকরা নাকি মিথ্যা কথা বলে। আচ্ছা সরাসরি বই থেকেও দেখি দেখেন। ৪৮৫১ এ সময় তিনি আমার সাথে সহবাস করেন। দেখেন এখানে লেখা। আচ্ছা আরেকটা মিথ্যা কথা দেখি। এখানে কি বলে শুনি। ওনারা বুঝে নিয়েছেন যে তাহলে মনে হয় শিশু বিবাহটা বৈধ। এই জন্য তাকে বলা হয়েছে জি না, এখানে একজন মেয়ে, তার বয়স হয়ে গেছে, ফিজিক্যাল ফিট হয়ে গেছে, কিন্তু এখনো মেন্স হয়নি। আশা করি সে ভালো করে বুঝে নেন, নিরপেক্ষ দৃষ্টি দিয়ে সকলে শুনুন। একজন মেয়ে 18 বছর পার হয়ে গেছে, 20 বছর পার হয়েছে, কিন্তু মেন্স হয়নি। মেন্স হয়নি, এই মেয়েটার যদি ডিভোর্স হয়ে যায়, তালাক হয়ে যায়, তাকে 3 মাস ইদ্যত পালন করতে হবে। ওনারা বুঝে নিয়েছেন যে তাহলে মনে হয় শিশু বিবাহটা বৈধ। এই জন্য তাকে বলা হয়েছে জি না। আচ্ছা হ্যাঁ, এটা তালাক সূরা 65 নম্বর। তিনি এটা নিয়ে আসতে চাচ্ছিলেন বারবার, কিন্তু তিনি ভুলে গিয়েছিলেন। দেখেন এখানে কি বলছে আল্লাহ, যাদের এখনো ঋতুকাল শুরু হয়নি তাদের 3 মাস ইদ্যত পালন করবে গর্ভবতী নারীদের। মানে যেসব মেয়েদের এখনো ঋতু আসেনি, তাদের যদি স্বামী তালাক দেয় তাহলে 3 মাস তারা কি করবে? তারা ইদ্যত পালন করবে। কেন করবে? ওনারা বুঝে নিয়েছেন যে তাহলে মনে হয় শিশু বিবাহটা বৈধ। এই জন্য তাকে বলা হয়েছে জি না। আচ্ছা আপনি শুনলেন যে সে বলতেছে সে তাহলে নাস্তিকরা বুঝে নিয়েছে শিশু বিবাহ বৈধ। জি না, এটা যে বলল। এখন আমরা দেখি আ এই কোরআনে যে এই আয়াতটা আছে সূরা তালাকের ৪ নাম্বার আয়াতটা, এখানে দেখেন ইদ্দতের মাস ৩ মাস এই জিনিসটা বলা হয়েছে। এটার যে তাফসীর গুলো আছে সবগুলাতে এই জিনিসটাই বলা আছে। এখানে শিশু বিবাহের কথা বলা হয়েছে। এমনকি বুখারী শরীফ তাওহীদ পাবলিকেশনস হাদিস নাম্বার ৫১৩৩ এ যে জিনিসটা বলা আছে দেখেন
কার জন্য ছোট শিশুদের বিয়ে দেয়া বৈধ, টাইটেলেই লিখে দেওয়া আছে। এবং রেফারেন্স নিয়েছে আল্লাহ তাআলার কালাম যারা ঋতুমতী হয়নি, সূরা তালাকের ৪ নাম্বার, এই যে দেখেন সূরা তালাকের ৪ নাম্বার আয়াত থেকে রেফারেন্স নিয়েই এই আয়াতকে দলিল ধরে হিসেবে ধরে নাবালিকার ইদ্যত ৩ মাস নির্ধারণ করা হয়েছে। এই যে এখানে লেখা আছে। সে বলল নাস্তিকরা নাকি এটা বুঝে নিয়েছে। জিনা, জিনা। নাস্তিকরা নাকি এটা বুঝে নিয়েছে। জিনা। এটা বলল সে। হ্যাঁ? আচ্ছা আরো দেখি দেখেন। আরো অনেক ভিডিও আমার কাছে রাখা আছে। দেখেন। আমাদের পদার্থবিজ্ঞানী ভারতের গর্ব, তিনি উষা ভাটি ঘোষ। এটা নাকি উষা ভাটি ঘোষ। আপনারা চিন্তা করছেন, মানে কল্পনা করছেন? সত্যেন্দ্র বোস, সত্যেন হ্যাঁ, বোসের ছবি দেখা সে বলতেছে এটা নাকি উষা বাটি ঘোষ। উষা বাটি ঘোষ। আহ, আচ্ছা উনি শুনি কি বলে। কোনো বিজ্ঞানী ছিল না। তিনি মাত্র 11 বছরের মেয়েকে বিয়ে করেছে। বলেন ধর্ষক, পদার্থবিজ্ঞানী, সায়েন্টিস্ট। চলেন, একজন মেয়ে 61, পদার্থবিজ্ঞানী ভারতের গর্ব, তিনি উষা ভাটি ঘোষ। তিনি মাত্র 11 বছরের মেয়েকে বিয়ে করেছে। বলেন ধর্ষক, পদার্থবিজ্ঞানী, সায়েন্টিস্ট। চলেন, একজন মেয়ে 61 বছরের একজন মেয়ে, আর দেখেন তো ভাই 61 বছরের এখানে কি লেখা? মুম্বাই 61 ইয়ার ওল্ড ম্যান, এটা লেখা না? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা সে মুখে কি বলতেছে শোনেন, মুখে কি বলে শোনেন। একজন মেয়ে তার পার্টনার সঙ্গে সেক্স করতে গিয়ে মারা গেছে। একজন মেয়ে 20, চলেন, একজন মেয়ে 61 বছরের একজন মেয়ে তার পার্টনার সঙ্গে সেক্স করতে গিয়ে মারা গেছে। তার আচ্ছা 61 বছরের একটা মেয়ে নাকি পার্টনারের সাথে সেক্স করতে গিয়ে মারা গেছে। দেখেন তো 61 বছরের ছেলে নাকি মেয়ে, কার কথা বলা এখানে? যে সে যেই রেফারেন্সটা দেখাচ্ছে সেখানে কি ম্যান কি লেখা এখানে? উফ! এই বলদরে কে বলবে? এই ম্যান মানে হইতেছে মানুষ, বেটা মানুষের বেটা ছাগল, এরা মানে উম্যান না, মেয়ে না। এই ম্যান মানে যে মেয়ে না, এইটা এই বলদরে কে বুঝাবে ভাই? আচ্ছা আমরা একটু শুনি কি বলে আরো। মানে কি 61 বছরের মেয়েটা পারফেক্ট নয়? আচ্ছা, এখানে তিনি মানে মেডিকেল সায়েন্স নিয়ে আসলেন যে কিভাবে বুঝবো একটা মেয়ে সে ম্যাচুরিটি পৌঁছে গেছে। দেখেন মেডিকেল সায়েন্স, দেখেন আম্মাজান আয়েশার বিয়ের আগে তার জ্বর হয়েছিল এবং তিনি বলছেন আমার চুল সব পড়ে গিয়েছিল, সব চুল পড়ে গিয়েছিল। চুল কেন পড়ে? আধুনিক বিজ্ঞান দেখেন নিউজ 18 বলছেন ভয়ঙ্কর বয়ঃসন্ধিতে মাথায় টাক পড়েছে, এই কাজগুলো করলে উপকার পাবেন। মানে মেয়েদের যখন বয়ঃসন্ধি হয় তখন হরমোন চেঞ্জ হয় মেয়েদের, সেই সময়টা তার টাক পড়ে যাওয়া, চুল উঠে যাওয়া, এটা ন্যাচারাল, কারণ হরমোন পরিবর্তন হচ্ছে। আর আম্মাজান তিনি বলছেন যে তার বিয়ের আগে চুল পড়ে গিয়েছিল সব, নতুন চুল গজিয়েছে, তারপর আল্লাহ রাসূলের ঘরে গিয়েছে। তার মানে এখান থেকে মেডিকেল সায়েন্স দ্বারা প্রমাণিত আম্মাজান আয়েশা তিনি বয়ঃসন্ধিতে পৌঁছে গেছিলেন, তার জন্য চুল পড়েছে। গুগলে কি কথা বলছে দেখেন, মেয়েদের কেন মানে চুল পড়ে, বয়ঃসন্ধির কারণে চুল পড়ে, হরমোন চেঞ্জের কারণে, শারীরিক গঠনের কারণে। দেখেন আরো আছে, চুল পড়াটা স্বাভাবিক, এটা নিয়ে ভয় করার কিছু না। ডাক্তারের পরামর্শ হচ্ছে কালের কণ্ঠ থেকে আমার সংবাদ, তারা একই রিপোর্ট পেশ করছে। আচ্ছা এই হচ্ছে বিষয়। আচ্ছা আচ্ছা দেখছেন চুল পড়া মানে নাকি বয়ঃসন্ধি হওয়া ভাই, মানে বলদ এটা যে হচ্ছে কত যৌন বিজ্ঞানী। আসিফ ভাই, কত উনি হচ্ছে লেভেলের। একটা যৌন বিজ্ঞানী। আচ্ছা যৌন এবার বিজ্ঞানী একটা। আরেকটা ভিডিও দেখি, এটা দেখলে আরো আরো পরিষ্কার হবে দেখেন। করতে হবে না, ঠিক আপনার ঘরে পৌঁছে যাব। আমরা মুসলিম, আমরা মুসলিম, শত্রুপক্ষকে শত্রুদের ঘরে গিয়েই আমরা তাদের সঙ্গে মোকাবেলা করি, ঠিক আছে? মুফতি মাসুদকে তো অনেকদিন আগে কিছু বড় নাস্তিক আছে, বুদ্ধিমান কিছু নাস্তিক, নাস্তিক একটা বুদ্ধিমান আছে মানে রাজনীতিতে, আহ, মাথায় কাঁঠাল ভেঙে খাওয়া, তারা মুফতি মাসুদকে ডাউন করে দিয়েছে। মুফতি এত করে ভেবেছিল আমি নাস্তিক হয়ে গেলাম, আমাকে মনে একদম সবাই একদম একদম মনে করবে, একদম রিচার্ড ডকিন্স মনে করবে। লাস্টে বেচারাকে কেউ মূল্য দেয়নি, বেচারা নাস্তিক হয়ে লাস্টে বিপদে পড়ে গেছে, না কিছু হয়নি। এই ভারতে কখনো আসামে থাকছে, কখনো বারাসাতে থাকছে। আসাদ সাহেব কখন জানি আমরা কোথায় আছেন, সমস্যা নাই। ডি দিয়ে অক্ষর ইন্ডিয়ার, ডি বলে দিলাম প্রথম অক্ষর, সে যাই হোক। তো তারপরেও এখন এই আসাদ এখন যেহেতু ফেমাস সেলিব্রিটি একটু বেশি নাস্তিকদের মধ্যে, তো এই এমনি তো ডিবেট আমাদের সঙ্গে এসে যা সম্মান আছে বা নেই সবাই জানছে। আচ্ছা আপনি শুনতে পাইলেন যে একদম ঘরে নাকি পৌঁছে যাবে, তারা নাকি একদম ঘরে পৌঁছে যাবে, মানে এটা কিন্তু তাকে তো কেউ ইনভাইট করে নাই, আসাদ বা আব্দুল্লাহ মাসুদ কেউ তো তাকে ঘরে ইনভাইট করে নাই। সে নাকি ঘর ঠিকানা জানে এবং সে নাকি জবাব দেওয়ার জন্য ঘরে পৌঁছে যাবে। ঘরে পৌঁছে যাওয়ার দরকার কি? এটা তো সম্পূর্ণ একটা হুমকি। বিতর্কের জন্য তো অনলাইনই যথেষ্ট। ঘরে পৌঁছে ঘরে এসে তার সাথে কেউ বিতর্ক করতে চায়, এটা তো তাদের কেউ বলে নেই ভাই। হুমকি না, হুমকি না, এটা একটা কল্লা কাটার ব্যবস্থা।
কল্লা কাটার ব্যবস্থা। হ্যাঁ, একদম সরাসরি সে বলতেছে ঘরে পৌঁছে যাবে নাকি মুসলিমরা নাকি, হ্যাঁ, এটা সে ঠিক বলছে। মুসলিমরা কোন তর্কের মানে না পারলে তখন ঘরে পৌঁছে যায়। এটা সত্য কথা। ঘরে পৌঁছে গিয়ে কি করে সেটাও আমরা সবাই জানি। যে ঘরে পৌঁছে যাওয়ার পরদিন ওই নাস্তিকের কল্লা দেখা যায় আলাদা হয়ে গেছে। এটা আমরা পাই। লাশ-টাশ খুঁজে পাওয়া যায়। কিন্তু ভাই এ ঘরে পৌঁছে যাবে কেন ভাই? এর তো মানে এটা তো কেউ মানে খুবই বিভৎস অবস্থা। এরা মানে বিতর্ক করবি তুই কর। তুই মানে অনলাইনে বিতর্ক কর। কিন্তু তুই ঘরে পৌঁছায় যাবি, এটা কেমন কথা? আমি তো বুঝলাম না কিছু। ঠিক আছে, আমি আপনাকে মনে হয় সবকিছু দেখায় দিছি। আপনার কি আর কোনো বক্তব্য আছে বা আর কোনো আলোচনা আছে? ঠিক আছে, আপনি আগে বলুন। আপনার সঙ্গে কথা বললে ভীষণ ভালো লাগলো। আপনার জন্য শুভ কামনা রইলো। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন।